মানুষ ভোট দেওয়ার জন্য সত্যি সত্যি অধীর আগ্রহে অপেক্ষা করছে। একটা সুষ্ঠু আনন্দঘন একটা নির্বাচন দেখার অপেক্ষায় দেশের মানুষ, এটি এখানে কোনো বিতর্ক নেই। দর্শক, এ পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বার্তা সম্পাদক সুমন মুস্তাফিজ। সুমন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত এবং শুভ সকাল। আমরা আলোচনায় যাওয়ার আগে প্রথমেই হচ্ছে পত্রিকা শিরোনামগুলো দেখে নিই। প্রথমেই প্রথম আলো। 6 মাসে পুলিশের ওপর 225 হামলা, মব নিয়ে উদ্বেগ। সংলাপ শেষে জুলাই সনদে সই করবে রাজনৈতিক দলগুলো। এবারে দৈনিক ইত্তেফাক। 32 দলের কাছে সংস্কার কমিশনের প্রতিবেদন, সংলাপ শেষে দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। এবারে সমকাল। টান পড়বে রোহিঙ্গাদের খাবারে, বিপর্যয়ের শঙ্কা। আবারও 3 প্রকল্প বাদ দিতে চায় বাংলাদেশ। এবারে বাংলাদেশ প্রতিদিন। মব আতঙ্ক চারদিকে, পোশাক নিয়ে ঢাবি ছাত্রীকে হেনস্থা। এবারে যুগান্তর। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন, ফ্যাসিস্টদের অভয়ারণ্য ভারত। এবারে বণিক বার্তা। স্বাধীনতা পুরস্কার গ্রহণ করবে না বদরুদ্দিন ওমর। আইসিডিডিআর বির শীর্ষ অর্থের যোগানদাতা ছিল ইউএসএআইডি। এবারে দ্য ডেইলি স্টার। টিচার ক্রাইসিস প্লেক্স পাবলিক মেড কলেজেস, গ্যাস স্কারসিটি হাল্ভস ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। সমান আমরা শিরোনামগুলো দেখে নিলাম। শিরোনামের মধ্যে একটা বিষয় আমরা কাল থেকেই দেখতে পাচ্ছি যে ইউনূস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে সর্বোচ্চ আগামী বছরের মার্চ অথবা এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব। আপনার কাছে কি মনে হয় এটা কতটুকু বাস্তবায়িত হবে? ধন্যবাদ আপনাকে। এটি তো আসলে নতুন কথা নয়। উনি একটা নির্বাচনী রূপরেখা এর আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছিলেন। তো বলা যায় ওই কথার ওপরেই উনি আছেন। ওই সময় ওনার বক্তব্য ছিল যে যদি সীমিত পরিসরে সংস্কারের মাধ্যমে নির্বাচন দেয়া যায় সেই ক্ষেত্রে এই বছরের ডিসেম্বরেই সম্ভব। আর সংস্কার আরও বেশি দরকার হলে, ব্যাপক সংস্কারের প্রয়োজন হলে সেই ক্ষেত্রে আগামী বছরের মাঝামাঝি, এরকম ওনার বক্তব্য ছিল। তো আমরা ধরে নিয়েছিলাম যে 2টা ডেডলাইন, 2টা মাস ধরে নিয়ে যে চলতি বছরের মাফ করবেন, চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের জুন এটি বলা ছিল। তো কালকের কথার মধ্যে এই ব্যতিক্রম এইটাই বা নতুনত্ব এইটাই যে উনি এর আগে অবশ্য বিভিন্ন জনের বিচ্ছিন্ন আলোচনায় ছিল যে মার্চ আর একটা ডেডলাইন এসে গেছে বলা যায় যে আমরা অন্তত আগামী বছরের জুন থেকে আরো 3 মাস এগিয়ে আসছি, হ্যাঁ মার্চে আসছি। তো সবকিছু যেভাবে চলছে, কমিশন তো বারবারই বলছে যে তারা ডিসেম্বরে নির্বাচন ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছে। তো সেই বিবেচনায় এখন বিষয়টি দাঁড়িয়েছে যে সংস্কারের ওপরে, বলতে পারি সরকারেরই ওপরে, অন্তর্বর্তী সরকারেরই ওপরে এবং জনগণের চাওয়ার ওপরে, আকাঙ্ক্ষার ওপরে। আমরা তো অবশ্যই দীর্ঘদিন একটা সুষ্ঠু নির্বাচন বঞ্চিত, দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত, তারা ভোট দেওয়ার জন্য সত্যিকার অর্থেই উৎসাহিত, আগ্রহী। তো সেই বিবেচনায় তাদের খুব স্বাভাবিকভাবেই চাওয়া একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে আনন্দঘন পরিবেশে ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করবে। বিএনপিও এটা বলছে যে মানুষ আগ্রহী ভোট দিতে, কিন্তু সরকার হচ্ছে অহেতুক এটাকে হচ্ছে বাড়াচ্ছে। না, সেটা প্রশ্নবোধক, যে অহেতুক না হেতুক সেটি প্রশ্নবোধক বিষয়। বাট এই ইস্যুতে কোনো বিতর্ক নেই যে মানুষ ভোট দেওয়ার জন্য সত্যি সত্যি অধীর আগ্রহে অপেক্ষা করছে। একটা সুষ্ঠু আনন্দঘন একটা নির্বাচন দেখার অপেক্ষায় দেশের মানুষ, এটি এখানে কোনো বিতর্ক নেই। তো সেই বিবেচনায় এখন যেটি বিষয় যে তাদেরই আবার চাওয়া আছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। তো সেইটার জন্য যে সংস্কারটুকু দরকার সেটি শেষ করেই নির্বাচন দিতে হবে। হ্যাঁ, এবং এর মধ্যে আরও একটা বিতর্ক চলে এসছে যে
জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সংস্থাগুলোর নির্বাচন আগে। তো সেই ইস্যুতেও মানে অনেকটা পরিষ্কারই যে রাজনৈতিক দলের মধ্যে ওইটা নিয়ে মতভেদ আছে। যেমন বিএনপি চাইছে জাতীয় নির্বাচন আগে হোক, জামাতের স্থানীয় নির্বাচন, একই সঙ্গে ছাত্রদের যে নতুন সংগঠন তাদেরও দাবি যে স্থানীয় সরকারের নির্বাচনই আগে হোক। আমার মনে হয় সেই বিষয়ে সরকারই একটি সিদ্ধান্ত নিয়ে নিজের একটি পরিষ্কার অবস্থান তৈরি করতে পারে এবং সরকার এই বিষয়ে মানে মানুষকে পরিষ্কার করতে পারে যে সরকার আসলে কি চায়। তো সেই বিতর্কটার চেয়ে বড় বিষয়টি হচ্ছে সংস্কার, যে সুষ্ঠু নির্বাচনের জন্য যেটুকু সংস্কার দরকার সেইটুকু শেষ না করলে তো নির্বাচন দেয়া যাবে না। তা আমরা আশা করব যে সেটি শেষ করে প্রধান উপদেষ্টা যেমনটি বলেছেন যে মার্চ বা সর্বোচ্চ ডিসেম্বর এর মধ্যেই নির্বাচনটি অনুষ্ঠিত হোক। আমরাও এটা আশা করছি। আরেকটা ব্যাপার হচ্ছে উঠে আসছে যে দেশে তো মব জাস্টিস বেড়ে যাচ্ছে, অপরাধ বাড়ছে বিভিন্ন উপাত্তে, পুলিশের উপাত্তেই হচ্ছে দেখা যাচ্ছে যে দেশে মব জাস্টিস, অপরাধ, ছিনতাই, ডাকাতি এসব অপরাধ বেড়ে যাচ্ছে। আবার কাল হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন, আপনি নিশ্চয়ই দেখেছেন, এ ব্যাপারে আপনার কি মন্তব্য? এটি তো নিঃসন্দেহে দুঃসংবাদ এবং এই খবরটি যদি বলি যে ভয়াবহ তাহলেও বেশি বলা হবে না। খুব সাম্প্রতিক সময় আমরা জানি, খুব রিসেন্ট কয়েকটি ঘটনা, যে গত রাতের আগের রাতে গুলশানের একটি বাসায় আপনার লোকজনকে জড়ো করে নিয়ে আপনার একটি বাসা তল্লাশির নামে বাসা তছনছ করা হয়েছে, লুটপাট করা হয়েছে। বাসাটি মাফ করবেন সাবেক একজন আওয়ামী লীগের সংসদ সদস্যের সাবেক স্ত্রী থাকতেন, হয়তোবা ডিভোর্সি স্ত্রী থাকতেন। তো সেইখানে ঘটনার থেকে যেটা জানা গেছে যে সেখানে ওই বাসার একজন কেয়ারটেকার ছিলেন, মানে সাবেক কেয়ারটেকার। তার হয়তোবা আমার ধারণা যে কোনো বিষয় নিয়ে ওই ফ্ল্যাটের সাথে লোকজনের সাথে তার কোনো বিরোধ ছিল, হয়তোবা তিনি চাকরিচ্যুত হয়েছেন। সেই ক্ষোভটা কাজে লাগানোর জন্য উনি মানুষকে মিসগাইড করছেন যে ওই বাসায় 200-300 কোটি নগদ টাকা পাওয়া যাবে, স্বর্ণালঙ্কার এটা সেটা আছে, হ্যাঁ ওই বাসা তল্লাশি করতে হবে। তো এই তল্লাশির নামে কিছু মানুষজন, আমি বলবো এটি উশৃঙ্খল জনতা, তাদেরকে ডেকে নিয়ে এই বাসাটায় তছনছ করা হয়, লুটপাট করা হয়। তো এটির জন্য তো কাউকে দায়িত্ব দেওয়া হয় নাই। আবার যেটা পরশুদিনের ঘটনা, যে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে তার পোশাক নিয়ে তাকে প্রশ্ন করা হয়, জেরার মুখে ফেলা হয়, এবং যিনি ফেলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী। তো এই বিষয়গুলো মানে আমার কাছে মনে হয়েছে যে অধ্যত্ত, এটি ওই ওনার পোশাকের শালীন অশালীনতা বিচার করার ক্ষমতা ওই কর্মচারীরও যেমনটি নাই, তেমনটি এই মহল্লাবাসী বা সাধারণ জনতার অধিকার বা দায়িত্ব নয় যে কার বাসায় অবৈধ সম্পদ আছে, কার বাসায় অবৈধ অস্ত্র আছে, হ্যাঁ সেটি তল্লাশি করবে, খোঁজ করবে। সেটি 3 দিন ছিল, হ্যাঁ 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত এই 3 দিন এটি মেনে নেওয়া গেছে। এই 3 দিন কার্যত কোনো সরকার ছিল না দেশে। এখন দেশে একটি প্রতিষ্ঠিত সরকার আছে, আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর আছে, কাজেই কেউ নিজের মতো করে আইন হাতে তুলে নিতে পারে না। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এই হুঁশিয়ারিটাই কালকে দিয়েছেন। কিন্তু এই দায়ভারটা কার? এই যে এত কিছু যে হচ্ছে, এই দায়ভার কিন্তু সরকারকেই নিতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকেই নিতে হবে। কিন্তু ওনারা কিন্তু বলছে যে আইন শৃঙ্খলা মানে আগের মতোই আছে, স্বাভাবিক আছে। এখন এইটা যদি বলি, এটা রাজনৈতিক ভাষা, এটা রাজনীতির ভাষা। কোনো সময়ই কোনো সরকারই নিজের কোনো অন্যায়, নিজের কোনো ত্রুটি, নিজের কোনো ব্যর্থতা চোখে দেখেন না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেটা মানে বলার অপেক্ষা রাখে না। আমি যদি মানে অপ্রিয় হলেও এটি সত্য যে এই পতিত সরকারের অনেক অন্যায়, দুর্নীতি, অত্যাচারের মধ্যে একটা জায়গায় যে স্বাভাবিক সামাজিক যে আইন শৃঙ্খলা, এটি অনেকটা ভালো ছিল। মানুষ নিরাপদে চলাফেরা করতে পারতো রাতের অন্ধকারে। হ্যাঁ, এই মানুষ হিসাবেও এখন রাস্তায় বের হলে কিন্তু আমাদের সতর্ক থাকতে হচ্ছে, কেউ কিছু না বলে দেয়। এটি আমার ধারণা যে এই গত
কয়েক বছরের মধ্যে সবচেয়ে মানে সামাজিক শৃঙ্খলা যেটা সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে। কাজেই সরকার বললেই সেটা হবে না, এই জায়গাটি অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে, আরও সক্রিয় হতে হবে এবং সরকারকেও কঠোর হতে হবে। এছাড়া এই যে সো কল্ড মব জাস্টিস আর আরও যেসব অন্যায় অপকর্ম এবং সামাজিক বিশৃঙ্খলা, এটি রোধ করা যাবে বলে আমার মনে হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি আমরা আবার আপনার সাথে কথা বলতে পারবো।